আসসালামু আলাইকুম। আমি এই ভিডিওতে নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা এই অধ্যায়টি আলোচনা করব এই ভিডিওতে, যার মাধ্যমে দেখানো হবে স্কুল বা বোর্ড এক্সামে এই অধ্যায় থেকে সিকিউর জন্য ক খ গ ঘ কোথা থেকে আসবে এবং এমসিকিউ কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। আশা করি এই ভিডিওতে অনেক উপকারে আসবে এবং এই ভিডিওর মাধ্যমে আমি এই অধ্যায়ের A to Z কমপ্লিট করাবো ইনশাল্লাহ। আর আপনারা সবাই সাবস্ক্রাইব করুন যাতে অন্যবার একটি ভিডিও আপনার নোটিফিকেশনে সবার আগে পেয়ে যান। সো স্টার্ট করা যাক। দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা। আচ্ছা, পদার্থের অবস্থা। প্রথমত পদার্থ কাকে বলে? আমরা জানি পদার্থ যার নির্দিষ্ট ভর আছে ও জায়গা দখল করে, তাকে আমরা পদার্থ বলতে পারি। উদাহরণ হিসেবে আমরা দেখতে পারি, এই যে এটা একটা স্কেল। এই স্কেলটার কি আছে, একটা নির্দিষ্ট ভর আছে। স্কেলটা এখানে রাখলে একটা জায়গা দখল করে, স্কেলটা তার অবস্থান বা তার অবস্থা অনুযায়ী একটা জায়গা দখল করে, সেহেতু একটি পদার্থ, যেহেতু সে জায়গা দখল করে। পদার্থ এটা গেল। দেন পদার্থের অবস্থা। একটি পদার্থ তিনটি অবস্থা বিরাজ করতে পারে। একটা হচ্ছে কঠিন, তরল ও বাষ্প বা বায়বীয় কিংবা গ্যাসীয়। ঠিক আছে, কঠিন, তরল ও বায়বীয় পদার্থের মধ্যে পার্থক্য। আচ্ছা, একটি কথা বলি, আমি আমার মতো করে এখানে কমপ্লিট করাচ্ছি, দেন আমি বই দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা পরে মিলিয়ে নিতে পারেন। সবটুকু আমি যেভাবে কমপ্লিট করবো বইয়ে সেভাবেই দেওয়া আছে। তো আসি, কঠিন, তরল ও বায়বীয় পদার্থের মধ্যে পার্থক্য। ঠিক আছে, তো এখন যদি আমি বলি, এই কোশ্চেনটা সাধারণত খ নাম্বারে আসে কিংবা গ নাম্বারে আসতে পারে। এখন বলতে পারে কঠিন পদার্থ ও তরল পদার্থের মধ্যে পার্থক্য লেখো, কিংবা তরল ও বাষ্পের মধ্যে পার্থক্য লিখো। এখন পার্থক্য যখন লিখবো, গ নাম্বার হলে 4টা পার্থক্য, 3 মার্কের জন্য 4টা পার্থক্য লিখতে হবে, আর খ নাম্বার হলে 3টা লিখতে হবে, মাস্ট বি। সো কঠিন পদার্থ ও তরল পদার্থের, আচ্ছা আমি আগে আলোচনা করি। কঠিন পদার্থ কি? যার নির্দিষ্ট ভর থাকে, এর নির্দিষ্ট ভর থাকবে এ। সো আমরা এখানে ছিলাম কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় পার্থক্য। তো আমরা যদি বলি যে কঠিন পদার্থ কি, একটা কঠিন পদার্থ, এটা একটা কঠিন পদার্থ, এটাকে আমরা কি বলতে পারি? একটা কঠিন পদার্থ, হ্যাঁ। কিংবা এই কলমটা একটি কঠিন পদার্থ, এর কি আছে? একটা ভর আছে, একটা আকার আছে, একটা শেপ, এই আকৃতি গোলাকার, হ্যাঁ, একটা আয়তন দখল, এখানে রাখলে একটা আয়তন দখল করে। সো এই কঠিন পদার্থ, এর অণুগুলো কি খুব কাছাকাছি আছে না? সো এর আন্ত আকর্ষণ বলটা অনেক বেশি, সবচেয়ে কঠিন তরল বায়বীয় থেকে বেশি। তারপরে এর অণুগুলো কাছাকাছি থাকে। তারপরে একে যদি আমরা চাপ প্রয়োগ করি, চাপ প্রয়োগ করে কি সংকুচিত হয় কিংবা প্রসারিত হয়? কঠিন পদার্থ সংকুচিত হয় না, প্রসারিত হয় না। তাহলে আমরা যদি কঠিন পদার্থটা এটুকু আসলাম, তরল পদার্থ নিয়ে বলি। তরল পদার্থ নির্দিষ্ট ভর থাকে। উদাহরণ হিসেবে আমার এখানে পানি আছে, এই যে পানি ভর আছে, নির্দিষ্ট আয়তনও আছে। মানে এটাকে আমি আমার পাম্পটে রাখছি, পাম্পটে যেটুকু সর্বোচ্চ যেটুকু ধরে সেটুকু ধরবে, আয়তন আছে, কিন্তু আকার বা আকৃতি নেই। পানিটা সাদা, কিন্তু পাম্পটের বাইরের রং অনুযায়ী বাইরে আমাদের প্রদর্শন করে। এই তরল পদার্থ পানিকে যদি এর আন্ত আকর্ষণ বলটা একটু কম থাকে কঠিনের থেকে, ঠিক আছে। একে যদি আমরা একটু চাপ প্রয়োগ করি, কিংবা তাপ প্রয়োগ করি, তাপ প্রয়োগ করি, তবে এর আয়তনটা একটু বৃদ্ধি পেতে পারে, ঠিক আছে।
আবার এর আন্তঃকোণ আকর্ষণ বলটা কঠিন পদার্থ থেকে তুলনামূলক কিছুটা কম হয়। তারপরে আমরা বায়বীয়র মধ্যে যদি বলি, বায়বীয় পদার্থ গ্যাসীয় পদার্থের একটা ভর থাকে কিন্তু কোনো আকার থাকে না, মানে এই গ্যাসীয় পদার্থ কী হইতে পারে, মানে কি আকার হইতে পারে থাকে না, কিংবা আপনার আয়তন নির্দিষ্ট কোনো আয়তনে থাকে না। তারপর আমি আবার যদি বলি গ্যাসীয় পদার্থ আন্তঃকোণ আকর্ষণ বলটা কঠিন পদার্থ যেমন শক্ত অবস্থা থেকে কিংবা তরল অবস্থায় তরলের জন্য যে আন্তঃকোণ আকর্ষণ বল তার থেকেই এরা আন্তঃকোণ আকর্ষণ বলটা আরও কম, এবং একে যদি আমরা চাপ প্রয়োগ করি তবে এর আয়তনটা সাধারণ অবস্থা থেকে আরও কমে আসে। সো কঠিন আর তরলের মধ্যে যদি আমি পার্থক্য করি তাহলে এটা হয় যে এর আন্তঃকোণ আকর্ষণ বলটা বেশি, এর আন্তঃকোণ আকর্ষণ বলটা কম। আবার 1 নম্বর পার্থক্য গেল। 2 নম্বর পার্থক্য যদি আমি বলি, এর অণুগুলো খুব 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 মানে কাছাকাছি থাকে, এরগুলো এর তুলনায় একটু ফাঁকা থাকে। এটা সংকুচিত করা যায় না। একে যদি চাপ প্রয়োগ করি তাপ তো কঠিন না, একে যদি চাপ প্রয়োগ করি তাহলে কি হবে, একে আমরা সংকুচিত করতে পারবো না। আর একে যদি চাপ প্রয়োগ করি তবে সংকুচিত হবে, তরল পদার্থ পানিগুলোকে একটু আটক করা যাবে, ঠিক আছে, আয়তন হ্রাস পাবে আর কি। এখন তরল ও বায়বীয় পদার্থ যদি বলি, এর কি থাকে, এর নির্দিষ্ট একটা ভর থাকে, আয়তন থাকে, কিন্তু আকার থাকে না। হ্যাঁ, আর এর আয়তন নেই, কোনো নির্দিষ্ট আকার কিংবা কোনো আয়তন নেই, কিন্তু ভর আছে। তাহলে এর যদি আমি বলি, এর আন্তঃকোণ আকর্ষণ বলটা কঠিনের তুলনায় কম কিন্তু বায়বীয় তুলনায় একটু বেশি, তাহলে তরলের তুলনায় একটু আরও কম এর আন্তঃকোণ আকর্ষণ বল। তাহলে এর আন্তঃকোণ আকর্ষণ বল বেশি আর এর আন্তঃকোণ আকর্ষণ বল কম। এভাবে আমাদের পার্থক্যগুলো লিখতে হবে। সো এটা তো বললামই, সো কমপ্লিট। কণার গতিতত্ত্ব। আচ্ছা, প্রথমে আমি কণার গতিতত্ত্ব কঠিন পদার্থের ক্ষেত্রে বলি। কঠিন পদার্থের ক্ষেত্রে কণার গতিতত্ত্ব বলি, ঠিক আছে। একটা কঠিন পদার্থ, এটা একটা কঠিন পদার্থ, আমরা এটাকে যদি কঠিন পদার্থ হিসেবে ধরি কলমটাকে, সো এইকে যে আমরা কী করি, তাপ প্রয়োগ করি, তাহলে এ কাঁপতে থাকে, কিন্তু আন্তঃকোণ আকর্ষণ বল শক্তি কমে যায়, ঠিক আছে। মানে অত সহজেই কোনো তরলে পরিণত হবে না, কিন্তু কিছু কিছু পদার্থ কাঁপতে কাঁপতে বেশিক্ষণ বা বেশি তাপ প্রয়োগে তরল অবস্থায় আসে। কঠিনের ক্ষেত্রে এটা হলো কি, অত্যাধিক তাপের ক্ষেত্রে অত্যাধিক তাপ প্রয়োগে অত্যাধিক টেম্পারেচার বা বেশি টেম্পারেচারে তরল হইতে পারে। আর তরল পদার্থের ক্ষেত্রে কণার গতিতত্ত্বটা আমাদের দাঁড়ায়, তরল পদার্থের ক্ষেত্রে আমরা যদি আরো বেশি তাপ দিই, কি করতে হয়, বেশি তাপ দিতে হয়, তখন আন্তঃকোণ আকর্ষণ শক্তি প্রায় মুক্ত হয়, বিক্ষিপ্ত হয়ে ছুটতে পারে। তখন যখন ছুটি করে, অর্থাৎ এখানে যদি আবার অত্যাধিক তাপ দেই বা তাপ প্রয়োগ করি, টেম্পারেচার প্রয়োগ করি, তখন এই পানিগুলা ছুটাছুটি করে বাষ্প আকারে হতে যায়, তখন এটা গ্যাসীয় বা বাষ্পীয় এটা বলতে পারি তরল ক্ষেত্রে। এবার বাষ্পের ক্ষেত্রে আমাদের দাঁড়ায়, যখন এই বাষ্প আছে কিন্তু আমরা একে তাপ দেব, ঠিক আছে, তাপ দিয়া একে কি বানাবো তাহলে আমরা, যখন তাপ দেব এ তো আর তরলে বা গ্যাসে হবে না, তখন এর অণুগুলো আরও অত্যাধিক জোরে ছোটাছুটি করবে, অতি দ্রুত গতিশক্তি বেড়ে যাবে, জাস্ট এইটুকুই, কিন্তু এর কোনো পরিবর্তন আসবে না, এটাও বাষ্পই থাকবে, তবে গতিশক্তিটা সর্বাধিক এখানেই হয়, ঠিক আছে। অ্যান্ড সেকেন্ড জায়গায় যদি আসি আমি,
আর বলি এগুলা জাস্ট আমি আমার মতো করাচ্ছি, এরপর বই দেখি মিলে দেবো ইনশাল্লাহ। বেপন, ঠিক আছে। বেপন কি? বেপনের ডেফিনেশন তথা সংখ্যা আসে, ঠিক আছে। এখান থেকে সংখ্যাটা আসে। বেপন হচ্ছে কোনো এক মাধ্যমে কঠিন তরল বায়বীয় পদার্থ, হ্যাঁ সলিড লিকুইড, এই পদার্থগুলো কঠিন তরল বায়বীয় পদার্থগুলো স্বতঃস্ফূর্ত বা সমানভাবে ছড়িয়ে পড়া প্রক্রিয়াকেই বেপন বলে। এক্সাম্পল হিসেবে আমরা ধরতে পারি আতর, সুগন্ধি, আরও ইত্যাদি। এই আতর যখন আমরা গায়ে মাখি তখন এটা তো তরল পদার্থ আতর, কিন্তু অন্যান্য ধরনের কঠিন পদার্থ এবং বায়বীয় পদার্থগুলো ছড়িয়ে যায়। এই আতরটা তখন আমাদের গা থেকে স্বতঃস্ফূর্ত সমানভাবে ছড়িয়ে পড়ে, সুগন্ধিও সেম প্রক্রিয়ায় ছড়িয়ে পড়ে। এরপরে ডেফিনেশন সংখ্যা, এই অধ্যায় থেকে সংখ্যাটা একটু বেশি ইম্পর্ট্যান্ট। সংখ্যা নিঃসরণ কাকে বলে? আচ্ছা, নিঃসরণ হচ্ছে, আচ্ছা এদের পার্থক্য আছে না, এখানে পার্থক্য দিয়ে দিচ্ছি আমি, পার্থক্য দিচ্ছি। নিঃসরণ কাকে বলে? নিঃসরণের জন্য মাস্ট বি সরু ছিদ্রপথ থেকে চাপ প্রয়োজনের জন্য চাপ প্রয়োগ করে সরু ছিদ্রপথ থেকে বেরিয়ে আসে, এই প্রক্রিয়াকে নিঃসরণ বলে, ঠিক আছে। তারপর বেপন ও নিঃসরণের পার্থক্য, ঠিক আছে। বেপনের ক্ষেত্রে বেপনের জন্য কোনো চাপ প্রয়োগ করতে হয় না, চাপ প্রয়োগ করতে হয় না। কিন্তু নিঃসরণে মাস্ট বি চাপ প্রয়োজন হয়। আবার আমি যদি আরেকটা করে বলি, যদি এখানে পার্থক্য আসে 2 নম্বরে, তাহলে আমরা বেপনের সংখ্যা, এখানে একটা বেপনের সংখ্যা দিলাম 1 নম্বরে, এটা 2 নম্বর বানাইলাম, ঠিক আছে। এখানে আর 3 নম্বর দিলাম, তাহলে আমরা 2 নম্বরের কোশ্চেনে যদি আমরা 3টা করে পার্থক্য দেখি, টিচাররা মাস্ট বি খুশি হবে। এখানে দ্বিতীয় নম্বরের ক্ষেত্রে আমি যদি বলি কি চাপ প্রয়োগ করতে হয়, চাপ প্রয়োগ করতে হয় না। আরেকটা লিখতে পারি, কি লিখতে পারি, এটার ক্ষেত্রে বেপন হচ্ছে কঠিন তরল ও বায়বীয় হতে পারে, বা বাষ্পীয় আকারে ছড়িতে পারে, কিন্তু এ জাস্ট বাষ্প, বাষ্প ছাড়া, বা গ্যাসীয় আকারে ছড়িয়ে পড়ে, ঠিক আছে। এরপরে মোমের 3 অবস্থা, আচ্ছা হাইড্রোজেন আর কার্বন মিলে হাইড্রোকার্বন, মোমের হাইড্রোজেন আর কার্বন মিলে হাইড্রোকার্বন একটা যৌগ অ্যাসিড। মোমের 3 অবস্থা, মোম সাধারণত কঠিন, তরল ও বাষ্পে দ্রবীভূত হয়, 3 অবস্থা হয়। এটা একটা মোমকে যখন আমরা জ্বালাই, মোম জ্বালার আগে কঠিন অবস্থা থাকে, কিন্তু মোম জ্বলানোর পরে 3 অবস্থা হয়। সেগুলো হচ্ছে আগুনের তাপে অণুগুলো তরল হয়, আগুনের তাপ পায়, অণুগুলো তরল হয়, অণুগুলো গলে নিচে পড়ে। তরল অবস্থায় মোমের আগুনের তাপে, তরল অবস্থায় এই আবার আগুন চলছে, তরল অবস্থা যেগুলো আছে এগুলো বাষ্পে যায়, বাষ্পে যাওয়ার পর বায়ুমণ্ডলে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প, আলো ও তাপ দেয়। তরলের কিছু অংশ ঠান্ডা হয়, ঠান্ডা হয় কঠিনে রূপান্তর হয়। এজন্য মোমের 3 অবস্থা বিদ্যমান থাকে। গলন ও স্ফুটন, এর আগে আমি এগুলো কমপ্লিট করি, যেগুলো হয়েছিল এর আগে কমপ্লিট করি।
পদার্থ কাকে বলে? ডেফিনেশন: নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে। তবে আমরা মনে রাখতে পারি কোন তাপমাত্রায় সকল পদার্থ সকল অবস্থা বিরাজ করে? কক্ষ তাপমাত্রায়। ঠিক আছে, এখানে বলা হচ্ছে পদার্থ কঠিন, কোনো পদার্থ তরল, আবার কোনো পদার্থ গ্যাসীয় অবস্থা থাকে, যেমন কক্ষ তাপমাত্রায় চিনি, লবণ, মার্বেল ইত্যাদি নট বি ইম্পর্টেন্ট। কঠিন পদার্থ যার নির্দিষ্ট ভর আছে, আকার আছে, নির্দিষ্ট আয়তন আছে। ঠিক আছে, অণুগুলো খুব কাছাকাছি থাকে, আন্তঃকোণ আকর্ষণ বল বেশি। এটা হচ্ছে সংখ্যা। এগুলা কঠিনের সাথে তরল যে পার্থক্য করে, এর অণুগুলো খুব কাছাকাছি থাকে, এর তুলনায় একটু কম থাকে। আন্তঃকোণ আকর্ষণ বল কঠিনের বেশি, কিন্তু কঠিনের তুলনায় তরলের কম। চাপ প্রয়োগ করলে সংকুচিত হয় না, কিন্তু এর চাপ প্রয়োগ করলে আয়তন যেটুকু ধরে রাখে এ থেকে হ্রাস পায়। চাপ প্রয়োগ করলে সংকুচিত হয় না, বরঞ্চ প্রসারিত হয়। তরলের সাথে আবার সেম ভাবে আমি যেভাবে বলছি এটাই। গ্যাসের ক্ষেত্রে আন্তঃকোণ আকর্ষণ বল কম, চাপ কম। আচ্ছা, কণার গতিতত্ত্ব। আন্তঃকোণ আকর্ষণ শক্তি কণাগুলোর গতিশক্তি এবং পদার্থের কঠিন অবস্থা বা তরল অবস্থায় গুরুত্বপূর্ণ কণার গতিত্ব বলে। ক নাম্বারের জন্য কঠিন অবস্থায় যখন আমরা তাপ প্রয়োগ করি, কঠিন অবস্থায় গতিত্ব কি হবে? এখন যখন তাপ প্রয়োগ করবো, তাপ প্রয়োগ এর অণুগুলো কাঁপতে আছে, বেশি বেশি কাঁপতেছে। কণার গতিত্ব, হ্যাঁ, কণার গতিত্ব এই যে কঠিন পদার্থ, এই কঠিন পদার্থ কি অবস্থায় আছে? কঠিন অবস্থায় আছে। এটাকে আমরা যদি তাপ প্রয়োগ করি, তাপ প্রয়োগ করলে কি হবে? প্রথমত ডিরেক্ট তো সে পানিতে পরিণত হবে না, বা বাষ্প তো আর হবেই না, কিন্তু আগে তো তরলে পরিণত হবে না। কী হবে? তাপ যখন প্রয়োগ করা হবে তখন সে ধীরে ধীরে কাঁপবে, কাঁপার পরে ধীরে ধীরে অণুগুলো তাকে তার আন্তঃকোণ আকর্ষণ বল কমে যাবে এবং সে ধীরে ধীরে তরলে পরিণত হবে। এইটাই বলা আছে কঠিন পদার্থের গতিত্বের, কণার গতিত্ব এইটুকুই বলা আছে। এই যে কঠিন পদার্থের তাপ দেওয়া হলে অণুগুলো তাপ শক্তি গ্রহণ করে কাঁপতে থাকে। ঠিক আছে, যদি আর বেশি তাপ প্রয়োগ করা হয় তবে অণুগুলো এত বেশি কাঁপতে থাকে যে আন্তঃকোণ আকর্ষণ বল শক্তি কমে যায়। আমি যেটা বললাম, আন্তঃকোণ আকর্ষণ বল শক্তি কমে যায়, তখন এটা তরলে পরিণত হয় এবং কিছুটা গতিশক্তি হ্রাস পায়, মাত্রই গতিশক্তি হ্রাস পাবে এবং সেটা তরলে পরিণত হয়। ঠিক সেম প্রসেসে কঠিনের মধ্যে তরলে যখন আমরা এখানে তাপ দেবো কী হবে? তরল অবস্থায় আছে, তখন বাষ্পে হবে। হ্যাঁ, কী হবে? বাষ্পে হবে। আন্তঃকোণ আকর্ষণ শক্তিটা কী হবে? প্রায় মুক্ত হবে, একবারে বিক্ষিপ্তভাবে ছুটে থাকবে। এই যে এখানে বলে আছে এরকম। তরল পদার্থের ক্ষেত্রে আরও বেশি তাপ প্রয়োগ করলে তখন কণাগুলো আন্তঃকোণ আকর্ষণ শক্তি প্রায় মুক্ত ও বিক্ষিপ্তভাবে ছুটতে থাকে। এই অবস্থায় গ্যাসীয় অবস্থা বলে। সেমভাবে এটা গ্যাসীয় ক্ষেত্রে কী হবে? গ্যাসীয় ক্ষেত্রে ওই তাপমাত্রা যদি প্রয়োগ করি তখন অণুগুলো আরও জোরে ছুটতে থাকবে, কিন্তু একে আবার গ্যাস থেকে আর অন্য কোনো পদার্থে ট্রান্সফার হতে পারবে। যেমন এটা কঠিন থেকে তরলে হয়েছে, তেল থেকে এটা বাষ্প, কিন্তু বাষ্প থেকে এটা অর্থাৎ পানিটা শূন্যে নেমে আসতে পারে। উপরে দেখা যেতে পারে যে ছোটো ছোটো পানির কণা জমে থাকছে পাত্রের গায়ে, এই অবস্থা থাকতে পারে। তো কণার গতিত্ব এইটুকুই। আমি এখানে যেটুকু বলছিলাম কণার গতিত্ব, কঠিনকে অত্যাধিক যখন তাপ প্রয়োগ করবে তরলে হবে, আন্তঃকোণ আকর্ষণ শক্তি কমে, তরলকে তাপ করবো, আন্তঃকোণ আকর্ষণ শক্তি আন্তঃকোণ এর তো আয়তন হ্রাস পাবে, তখন এটা গ্যাসীয় হবে। তারপর আবার একে যখন করবো, তাপ যখন আমরা বাড়াবো তখন এটা বাষ্পে হবে। তো এটা যেভাবে বলছিলাম এটা সেম প্রসেসে বইতে বলা আছে। ঠিক আছে, এখানে যেটা বলছিলাম ডেফিনেশন সংখ্যাটা মাস্ট বি লাগবে। বলছিলাম আমি কি কঠিন তরল অবায়বীয় পদার্থ স্বতঃস্ফূর্ত বা সমানভাবে, এটা ঘরে কোনো একটা রাখলে ধীরে 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 এই ঘরের চতুর্দিকে এটা ছড়িয়ে পড়বে স্বতঃস্ফূর্ত সমানভাবে। যেমন আদর্শ কোণটি এক্সাম্পল হিসাবে এটা আসতে পারে এমসিকিউতে, নিঃসরণ। ঠিক আছে, সরু ছিদ্রপথ
থেকে সরুচিত চাপ প্রয়োগে সরুচিত্র পথ থেকে বেরিয়ে আসা প্রক্রিয়াকে আমরা নিঃসরণ বলি। ঠিক আছে, বিপন্ন নিঃসরণ পার্থক্য মাস্ট বি এই চাপ প্রয়োগ করতে হয় এখানে আর এখানে করতে হয় না। ঠিক আছে, আর এটা কঠিন তরল বায়বীয় পদার্থের ক্ষেত্রে হয়, এটা হয় না। এইটুক কঠিন বিপন্ন নিঃসরণ পার্থক্যটা বইটাতে অনেকটাই দেওয়া আছে, ক্ষমতা লাগেই না, আমি দেখাই দিচ্ছি। এই যে কঠিন তরল বায়বীয় পদার্থ সদস্য সমান প্রক্রিয়াকে বেপন বলে। বেপন প্রক্রিয়ায় কঠিন তরল বায়বীয় পদার্থ উচ্চ ঘনত্বের স্থান থেকে মাস্ট বি, এটা একটা সুগন্ধি আছে। আমরা যখন সুগন্ধি বা আতর এখানে দিই, শরীরে দিই, এখানে দিই, এখানে তো আর ঘনের এই ঘনত্ব নাই, সাধারণত প্রথমে তো থাকে না। এখানে যখন দিই এটা তো উচ্চ ঘনত্ব, মানে এখানে কোনো ঘনত্ব আছে, প্রথমে তো সাধারণত নেই, পরে তো মানে ছড়ার পরে হালকা, খুব হালকা উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানের দিকে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে। যেমন করে কোনো এখানে বলছি সুগন্ধি কথা, তারপর আর কিছু বলছি এখানে এটি বেপন প্রক্রিয়ার একটি পদ্ধতি আছে। বেপনে বেশি কোনো পদার্থ ছড়িয়ে পড়তে বেশি মূলত। আচ্ছা, যার এম বেশি তাকে তার ছড়িয়ে পড়তে দেরি হবে বেশি, যার এমটা বেশি তার ছড়াতে দেরি হবে বেশি, এমটা যার কম তার ছড়াতে দেরি হবে কম, দ্রুত ছড়তে হবে। ঠিক আছে, তারপরে যেটা দেখেছিলাম মোমের 3 অবস্থা, এটা বইতে এইভাবেই সেমভাবে বলা আছে। এই যে নিঃসরণ আর বেপনের পার্থক্যটাই, আর এগুলো তো ওগুলো লাগেই না, জাস্ট এখানে বাসাবাড়িতে ক্ষেত্রে মূলত প্রোপেন ও বিউটেন গ্যাস। আর নিঃসরণ যে পার্থক্যগুলো, এই যে বেপন ও নিঃসরণ পার্থক্যগুলো হচ্ছে, এই যে বেপনের ক্ষেত্রে কঠিন পদার্থ তরল বাষ্পীয় প্রয়োজন, কিন্তু এক্ষেত্রে জাস্ট গ্যাসীয়। বেপনের ক্ষেত্রে চাপ প্রভাব নেই, কিন্তু নিঃসরণের চাপ মাস্ট বি দরকার। ঠিক আছে, মোমের 3 অবস্থা। প্রথমে আগুন দিলে এটা আগুন হতে জ্বলতে প্রথমে তাপ শোষণ করে তরলে পরিণত হয়। তরলতে যখন আবার আগুনে তাপ থাকে তখন বাষ্পে পরিণত হয় এবং বাষ্প অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প এবং আলোক তাপ উৎপন্ন করে। ঠিক আছে, পরে আবার তরল কিছুটা ঠান্ডা হয়, যা কঠিন তরলে পরিণত হয়। ঠিক আছে, এখান থেকে আমি কমপ্লিট করছি, এখান থেকে জাস্ট বইটা রিভিউ দিলাম যে যেটুকু পড়েছি সেটুকুর মধ্যে হয়, এর বাইরে নয়। এবং পরের একটুকু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এখানে বইতে এমনভাবে বলা আছে, মাথা নষ্ট ব্যাপার। এটা ছাত্রছাত্রীরা এই সংখ্যাটা মনে রাখতে অনেক টিপিক্যাল ব্যাপার হয়েছে। এখানে বলছে তাপ প্রয়োগে কোনো পদার্থ কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়া গলন বলে। আর এক বারান্ডার চাপে যেটা প্রয়োগ করে কঠিন থেকে তরলে পরিণত হয় সেটাকে গলনাঙ্ক বলে। ঠিক আছে, এক বারান্ডার চাপে 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আমি এখানে অন্যভাবে বলছি, আমি এইভাবে বলা যায় যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থকে তাপ দিয়ে বা তাপ প্রয়োগ করে তরল পরিণত করা হয়, তাকে গলনাঙ্ক বলা হয়। সেম আবার স্ফুটন মানে তরল থেকে আবার গ্যাসে পরিণতকে স্ফুটন। আর যে তাপমাত্রায় তরল থেকে মানে কঠিন থেকে তরলে পরিণত করা হয় তাকে গলন বলা হয়। কিন্তু যে তাপমাত্রা প্রয়োগ করা হয় তাকে গলনাঙ্ক। তরল থেকে যখন বাষ্পে পরিণত করব তাকে স্ফুটন। যখন যে তাপমাত্রায় ওই তরল থেকে আমরা বাষ্প পরিণত করবো সেটাকে স্ফুটনাঙ্ক বলা হয়। ঠিক আছে, এই যে গলন ও স্ফুটন পুরা এখান থেকে জাস্ট এটা আছে। তবে এইখানে এমসিকিউটা একটু ভেরি ইম্পর্টেন্ট হিসেবে দেখে নিতে পারেন। স্ফুটনের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ঘনীভবন। সালফারের গলনাঙ্ক এমসিকিউর জন্য বলতেছে, যেগুলো বলবো এখন। সালফারের গলনাঙ্ক হচ্ছে 115 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, পানির স্ফুটনাঙ্ক এটা তো জানি, আর গলনাঙ্ক 0 ডিগ্রি। তারপর একটা আছে 133 ডিগ্রি সেলসিয়াস তার মধ্যে ইউরিয়ার গলনাঙ্ক। আর একটু আমি বেশি ভিডিওটা বলবো না, ইনশাল্লাহ 25 মিনিট থেকে 30 মিনিটের ইনশাল্লাহ কমপ্লিট করবো। ঠিক আছে, এখন পাতন উত্তপতন জাস্ট আর এইটুকুই।
শেষ করলে আমিও শেষ করতে পারি না। আচ্ছা পাতন, এই যে গরম, এর তো শেষ করলাম। আর যেমন বাষ্প থেকে আমরা তরলে আবার পরিণত করি, তাপ সরিয়ে বা শীতলীকরণ বলতে পারি, তাকে ঘনীভবন বলে। পাতন বা উত্তপাতন, ঠিক আছে। বাষ্পীভবন আর ঘনীভবন ইকুয়াল পাতন। এটা মনে জেনে রাখা ভালো। বাষ্পীভবন, তোর বাষ্পীভবন মানে বাষ্প অবস্থা থাকা, তাই না? বাষ্পী কোথার একটা ভাব আছে। ঘনীভবন এটা পরে বলতেছি। ঘনী মানে শীতলীকরণের মাধ্যমে যেটা করা হয়। বাষ্পীভবন, তরলকে তাপ দিয়ে বাষ্পীভবনে পরিণত করা। আবার ঘনীভবন, এই বাষ্পীভবন থেকে তাপ সরিয়ে বা শীতলীকরণ করে তরলে পরিণত করা। পাতন, বাষ্পীভবন প্লাস ঘনীভবন, অর্থাৎ তরল থেকে তাপ দিয়ে বাষ্পীভবনে পরিণত করা এবং বাষ্পীভবন থেকে তাপ সরিয়ে তরলে পরিণত করাকে পাতন বলে। উদ্ধপাতন, কঠিনকে তাপ দিয়ে সরাসরি তরলে পরিণত না হয়ে যদি এটি বাষ্পে পরিণত হয়, সরাসরি না হয় বাষ্পে পরিণত হয়, তাকে উদ্ধপাতন বলে। এর এক্সাম্পল করে একেবারে ভেরি 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 ইম্পর্টেন্ট। যেমন আমি এখানে বলি, এটুকু শেষ করে নিই। এই যে তাপ তরল থেকে যখন তাপ পরিণত করে বাষ্পে, তখন বাষ্পীভবন, ঠিক আছে। তরল থেকে তাপ দিয়ে বাষ্পীভবন, তরল থেকে বাষ্পীভবন থেকে তাপ সরিয়ে, এই যে এইভাবে দিছি, শীতলীকরণ তরলে, ঘনীভবন, ঠিক আছে। এই যে বাষ্পকে শীতল করে তরলে, ঘনীভবন, ঠিক আছে। পাতন বলছি আমি তরল থেকে তাপ দিয়ে বাষ্প এবং বাষ্প থেকে শীতল করে তরলে। তরলকে তাপ প্রদান করে বাষ্পে পরিণত করা, এটা হচ্ছে বাষ্পীভবন প্লাস ঘনীভবন, যেটা হচ্ছে বাষ্পকে শীতলীকরণের মাধ্যমে তরল পরিণত করা থেকে পাতন বলে, ঠিক আছে। তারপর উদ্ধপাতন, যেগুলো তাপ প্রয়োগ করে কঠিন থেকে তাপ প্রয়োগ করলে ডিরেক্ট বাষ্পে যায়, উদ্ধপাতন। এরা এমসিকিউ মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড পপুলার। হ্যাঁ, নিষাদল, নেসপোর্সিয়াল, কর্পুসিস্টেন, A16 ও নেপথালিন, সিটেন অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড, CO2, কঠিন কার্বন ডাইঅক্সাইড, সরি, CO2, I2, আয়োডিন, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, AlCl3, ঠিক আছে। জাস্ট কমপ্লিট। জাস্ট একটা জিনিস বোঝার বাকি আছে, একটা। তারপরে তার আগে এটা বলি এমসিকিউগুলো। উৎপাদনের এক্সাম্পলটা মাস্ট, অলসোটা মোস্ট পপুলার এমসিকিউ বলছি। কেমনের ফল বন হচ্ছে গোলাপি, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা, সিএনজি 15 কম্প্রেসড ন্যাচারাল গ্যাস বসাবাড়িতে ব্যবহার করা হয়। প্রোপেন ও বিউটেন, স্ফুটনের বিপরীত প্রক্রিয়া হচ্ছে ঘনীভবন। ইউরিয়ার গুণাঙ্ক 133, সালফারের বা গুণাঙ্ক, সালফারের হচ্ছে মেল্টিং টেম্পারেচার হচ্ছে 115, ঠিক আছে। এটা হচ্ছে বোঝার বিষয়। এটা হচ্ছে গ্রাফ দেওয়া থাকবে, ঠিক আছে। গ্রাফটা এটা মাইনাস আছে 0 ডিগ্রিতে পানি, ঠিক আছে। তার আগেই থাকে বরফ, এই যে বরফ, এটা এক্স ধরিয়ে দিতে হয়, যদি চাই এক্স প্রিন্টার। এর থেকে 0 ডিগ্রিতে আমরা জানি পানি, কিন্তু 0 ডিগ্রিতে গিয়ে সব সময় পানিতে থাকে না, ঠিক আছে। এই যে এই অবস্থাটাতেই পানি প্লাস বরফ থাকে, কিন্তু যখন আমাদের 100 ডিগ্রি পূর্ণ হয় তখন এটা পুরোপুরি পানি থাকে, পুরোপুরি, ঠিক আছে। আর আমরা জানি 100 ডিগ্রিতে বাষ্প হয়, তবে 100 ডিগ্রির তাপমাত্রা দেই তখন এখানে পানিও বাষ্প হয়, পরে পুরোটাই বাষ্প থাকে। এই আমার পুরো ভিডিও একটু সামারি করি, জাস্ট 1 মিনিট। এই ছিল আমাদের পদার্থের অবস্থা, কণার গতিতত্ত্ব, ব্যাপন অনুসরণ, খ নম্বর বা কিংবা ক নম্বর দিতে পারে, ঠিক আছে। এইগুলোর ডিভিশন ক নম্বরে। মনের অবস্থাটা অতটা ইম্পর্টেন্ট জানা দরকার এগুলোর ক্ষেত্রে। এই যে এমসিকিউ এটা আর এইটা যেটা বললাম, কোনটা কোন অবস্থা থাকে, ঠিক আছে। এই তো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, এবং এই ক্লাসটি যদি আপনার উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন মিশন একাডেমি চ্যানেলটি, আর অনুরূপ পরবর্তী ভিডিও পেতে এই চ্যানেলটিতে নজর রাখুন। আসসালামু আলাইকুম।